শাহেদের বন্ধু আমার ছোট ভাইয়ের গলায় ছুরি ধরে আছে। শাহেদ আমাকে বলল, কবুল বলবি না, তোর ভাইয়ের লাশ দেখবি। আমার 8 বছরের ভাইটা ভয়ে চুপসে আছে, চোখ দিয়ে অনর্গল জল পড়ছে, কিন্তু চিৎকার করতে পারছে না ভয়ে। আমার নাম শায়লা, এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছি। গরিব ঘরের মেয়ে আমি, বেশি পড়াশোনা করার সামর্থ্য নেই। আমার বাবা একজন কৃষক, ঘরেতে ইনকাম করার মতো শুধু আমার বাবাই একজন। ভাই বোনের মধ্যে আমি, আমার ছোট ভাই রায়হান, সে এখন 3য় শ্রেণীর ছাত্র। আমি ঘরে বসেই টেলারি করি, তাতে করে আমাদের সংসারটা ভালোভাবে চলে যায়। আমি একটা ছেলেকে ভালোবাসি, নাম শিপন। সে এখন চট্টগ্রামে একটা অফিসে চাকরি করে, নতুন জয়েন হয়েছে, এই 2 মাস হচ্ছে। ওর ফ্যামিলির সবাই জানে ওর আর আমার সম্পর্কের কথা। শিপন আমাকে বলেছে 1 বছর যাক, তারপর আমাদের বিয়েটা হবে। তুমি শুধু 1 বছর পর্যন্ত ওয়েট করো। এদিকে শাহেদ আমাকে মনে মনে ভালোবাসে। আমাদের পাশের বাড়ির ওদের, মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো। শাহেদ ছেলে হিসেবে ভালো না, একজন কুখ্যাত ডাকাত। সবাই ওকে খুব ভালো করেই চেনে। শাহেদেরা 4 ভাই, শাহেদ 2 নম্বরে পড়ে। একদিন ভুলবশত আমাকে শিপনের সাথে দেখে ফেলে। শিপনকে জিজ্ঞেস করে জানলো আমি আর শিপন একে অপরকে ভালোবাসি, অতি শীঘ্রই আমাকে বিয়ে করবে। এটা শুনে শাহেদ ভিতরে ভিতরে রাগে ফুঁসছিল, কিছু না বলে সেখান থেকে তখনই চলে এলো। আমাকে নিয়ে খুব টেনশনে পড়ে গেল শাহেদ। খারাপ হলেও শাহেদ দেখতে খুব হ্যান্ডসাম, যে কেউ দেখলে প্রেমে পড়ে যাবে। শুধু ওর খারাপ কাজটার কারণে কেউ ওর ধারে কাছে আসে না। এমনিতেও 10-10টা কেস ওর উপরে চলছে, সবগুলোতে জামিন নিয়ে মাসে মাসে গিয়ে হাজিরা দিয়ে আসে। এমন কোনো খারাপ কাজ নেই ও করে না, শুধু মেয়েদের নেশা ছাড়া। মেয়েদের খুব সম্মান করে। আরেকটা বাজে অভ্যাস আছে, ওর সামনে দিয়ে যে কোনো মেয়ে গেলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, মনে হয় যেন ভিতরটাও জরিপ করে নিচ্ছে। শাহেদকে প্রথম কেউ দেখলে ভাববে ছেলেটার চরিত্রে দোষ আছে, আসলে কিন্তু তা না। এটা ওর ছোট থেকেই একটা বদঅভ্যাস। ওর এই অভ্যাসের জন্য কেউ ওকে পছন্দ করে না। দোকানে এসে গম্ভীর হয়ে বসে আছে, অনেকক্ষণ হলো, কোনো সারা শব্দ নেই। এরই মাঝে বন্ধু আকরাম এসে দাঁড়ালো ওর সামনে। সেদিকে কোনো খেয়াল নেই, যেন অন্য জগতে হারিয়ে গেছে সে। আকরাম বলল, কিরে, আজ হঠাৎ কি হলো তোর? কোনো সারা শব্দ নেই। সে কখন থেকে এসে দাঁড়িয়ে আছি তোর সামনে, সেদিকে তোর কোনো খেয়ালই নেই। এমন আনমনা হয়ে কি ভাবছিস, বল তো দেখি শুনি। শাহেদ বলল, কিছু না, বস এখানে, চা খাবি? আকরাম বলল, চা পরে হবে, আগে বল তোর কি হয়েছে? এমন উদাস লাগছে কেন তোকে? ঘরে কি কোনো সমস্যা হয়েছে? শাহেদ কি বলবে ভেবে পাচ্ছে না, কারণ আজ পর্যন্ত শায়লার কথা কাউকে বলেনি। আজ প্রায় 3 বছর হতে চলল শায়লাকে মনে মনে ভালোবাসে। শাহেদকে চুপ থাকতে দেখে আকরাম বলল, কিরে, চুপ করে আছিস কেন? আকরামের চাপে পড়ে শাহেদ সব খুলে বলে। আকরাম চোখ বড় বড় করে তাকিয়ে আছে, নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না। বলে কি শাহেদ? এই যে অবিশ্বাসজনক কথা। শাহেদ লক্ষ্য করল আকরাম অবাক হয়ে তাকিয়ে আছে, তাই সে আবার বলল, আমি জানতাম তুই শুনে অবাক হয়ে যাবি। দেখ, যেটা সত্য সেটাই বললাম, যে করে হোক শায়লাকে আমার চাই। আকরাম বলল, বিয়ের প্রস্তাব দিলে কেমন হয়? শাহেদ বলল, তুই কি পাগল হলি? আমার মতো সন্ত্রাসকে কে মেয়ে দেবে? তার চেয়ে বরং অন্য কোনো উপায় দেখ। আকরাম মুচকি হেসে বলল, আর একটা উপায় আছে, সেটা হলো অপহরণ। ওকে উঠিয়ে নিয়ে গেলে কেমন হয়? এমনিতে তোর কাছে বিয়ে দিতে ওর মা বাবা কেউই রাজি হবে না। আর শায়লা শিপনকে ভালোবাসে, ও তো এমনিতেই রাজি হবে না। আকরামের কথা শুনে শাহেদ ভাবছে। আকরাম আবার বলল, দেখ, এই ছাড়া আর কোনো উপায় নেই। শাহেদ ভেবে নিয়ে বলল, ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু ওকে উঠাবো কি করে? আশেপাশের সবাই জেনে যাবে, আর বড় কথা হলো
ওর মা বাবা ঘরে থাকবে, আমাকে দেখলেই চিনে যাবে। তখন সমস্যা বাড়বে বই কমবে না। কি যে করি এখন, কিছু ভালো লাগছে না আমার। আকরাম বলল, ধৈর্য ধর বন্ধু, ধৈর্য ধর। একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, শুধু পাহারা দিয়ে থাক। কখন ওর মা বাবা দুজন একসাথে কোথাও যায় কিনা 2-1 দিনের জন্য, তখনই কাজটা সারতে হবে। আর তুই টেনশন করিস না, আমি তো আছি তোর সাথে। দরকার পড়লে আমরা কয়েকজন মিলে কাজটা করব, কোনো সমস্যা হবে না। এইভাবে দিন যেতে থাকে। শাহেদ পাহারা দিয়ে আছে। কখন আমার মা বাবা 2-1 দিনের জন্য বাইরে কোথাও বেড়াতে যাবে। একদিন সেই সুযোগ এসে গেল। আমার নানু অসুস্থ হয়ে পড়লেন। মা বাবা দুজনেই গেলেন দেখতে। ঘরে আমি, আমার ছোট ভাই রায়হান আছি শুধু। এই খবরটা শাহেদের কানে গেল। আগের প্ল্যান অনুযায়ী আজ রাতে আমাকে অপহরণ করবে। গভীর রাতে সবাই যখন ঘুমে মগ্ন, ঠিক তখনই শাহেদ আমাদের বাড়িতে প্রবেশ করল। গ্রামের বাড়ি, বেশিরভাগ টিনের ঘর থাকে। আমাদের ঘরটাও টিনের। তখন আরও শীতকাল ছিল। আমি, আমার ছোট ভাই একসাথে খাটে শুয়ে আছি। ওর একটা অভ্যাস, আমার সাথে ঘুমোলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকে। সেই ছোটবেলা থেকেই আমার সাথে ঘুমায়। আজও তাই, ঠিক একই রকমভাবে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। টিনের বেড়া কেটে কখন যে ওরা ঘরে প্রবেশ করলো বুঝতেই পারিনি। ওরা মোট 5 জন, কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছি। একজন আরেকজনকে বলছে, কোনো নাড়াচাড়া করিস না, যেভাবে আছে সেভাবে উঠিয়ে নে, শুধু মুখটা বেঁধে দে যাতে চিল্লাতে না পারে। কথা অনুযায়ী সেটাই করল। আমার মুখটা বেঁধে দিল। টের পেলাম আমি শূন্যে আছি। কিভাবে, কোথায় যাচ্ছি, কারা নিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারলাম না। পা থেকে মাথা পর্যন্ত কম্বল দিয়ে মোড়ানো ছিল। আকরাম আবু বাকারকে বলল, কী রে বাকার, এত ভারী কেন? আবু বাকার বলল, আমিও ঠিক বুঝতে পারছি না। ওরা নিয়ে চলল আমাকে, কিন্তু এটা বুঝতে পারলো না আমার সাথে করে আমার ছোট ভাইকেও নিয়ে যাচ্ছে। মাঝ রাস্তায় আমার ছোট ভাই জেগে উঠল। আমাকে আওয়াজ দিয়ে বলল, আপু, খাট এত দুলছে কেন? কি বলবো আমি, আমার মুখ তো বাধা। শাহেদ বলল, কী রে, ছোট বাচ্চার কথা কোত্থেকে আসে? আকরাম বলল, মনে হয় তোর বউয়ের সাথে তোর শালাকে উঠিয়ে নিয়ে এসেছি। এই বলে ওরা হো হো করে হাসতে লাগলো। ঘাটের কাছে এসে দেখে একটাও ট্রলার নেই। একে অপরকে বলছে, কিরে, এখানে না ট্রলার থাকার কথা ছিল, তাহলে কই? আরেকজন উঠে বলল, মনে হয় ভুল জায়গায় চলে এসেছি। নদীর পাড় দিয়ে হেঁটে আরেকটু সামনে চল, হয়তো পেয়ে যাব। যা কুয়াশা পড়েছে তাতে করে আশেপাশের সামনের কিছুই দেখা যাচ্ছে না, সেজন্যই রাস্তাটা ভুল হয়েছে। কিছু দূর যাওয়ার পর ট্রলার মিলল। আমাকে নিয়ে ট্রলারে উঠে পড়ল। সকালের আগে আগে যে পৌঁছাতে হবে। পুরো 1 ঘন্টা পর একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। দরজা খুলে আমাকে নিয়ে প্রবেশ করলো। মাঝ রাস্তায় আমার শরীর থেকে কম্বল সরিয়ে দিয়েছিল। মুখ কিন্তু বাধা এখনও আছে। সবাই এক প্রকার হাঁপিয়ে গেছে আমাকে নিয়ে। 2 জন মানুষকে একসাথে কাঁধে করে 2 মাইল রাস্তা চলা এত সহজ না। আমি কিছুই বুঝতে পারলাম না আমাকে কেন উঠিয়ে নিয়ে আসা হলো। ওদেরকে দেখে আমি চিনতে পারছি ওরা সবাই আমার এলাকারই মানুষ, কিন্তু আমাকে কেন ধরে নিয়ে এলো, সাথে আমার ছোট ভাইকে। আকরাম বলল, দেখ, বেশি দেরি করা চলবে না, কালকের মাঝে বিয়েটা করে ফেল। যত তাড়াতাড়ি শেষ করবি ততই মঙ্গল। বিয়ের পর কেউ কিছু করতে পারবে না। আরেক বন্ধু উঠে বলল, বিয়ের পর বড় করে একটা পার্টি দিবি। শাহেদ বলল, যা বলবি তাই হবে, আগে বিয়েটা তো হতে দে। ওদের সব কথা আমি শুনছি। তার মানে শাহেদ আমাকে বিয়ে করবে বলে তুলে নিয়ে এসেছে। আমি মরে গেলেও ওকে বিয়ে করব না। আমি শিপনকে ভালোবাসি। ওর ফ্যামিলি আমার ফ্যামিলি সেটা মেনে নিয়েছে। আর আমাদের এই 2 বছরের সম্পর্ক না, পুরো 7 বছরের। আমার ইচ্ছে করছে উঠে গিয়ে কষে 2 থাপ্পড় মারি।
কিন্তু পারছি না। আমার হাত পা বাঁধা, মুখেও কিছু বলতে পারছি না। অমানুষটা আমার মুখটাও বেঁধে রেখেছে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। আমার হাত পায়ের আর মুখের বাঁধন খুলে দিল। এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস নিতে পারলাম। কিছুক্ষণ নীরব থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললাম, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আপনার মতলব কি? কি চান আপনি? শাহেদ বলল, বেশি কিছু না, তোমাকে আমার বউ বানাতে চাই। ওর কথা শুনে আমার খুব রাগ হলো। তারপরও নিজেকে সংযোগ করে বললাম, দেখুন, আমি মরে গেলেও আপনাকে বিয়ে করব না। আপনি তো জানেন আমি শিপনকে ভালোবাসি। এমনিতেও আমাদের দুপক্ষের ফ্যামিলিতে মেনে নিয়েছে। আমাকে মাফ করেন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমার কথায় শাহেদ কিছু বলল না, মাথা নিচু করে চলে গেল। আকরাম বলল, দেখো শায়লা, তোমাকে শাহেদ বিয়ে করবে, এটাই সত্যি। তুমি যত কিছুই করো, কোনো লাভ হবে না। তারপর ওরা আমাকে রুমে রেখে বাহিরে চলে গেল। যুক্তি পরামর্শ করল, আমার ছোট ভাইকে জিম্মি করে বাধ্য করবে আমাকে বিয়ে করতে। আর এদিকে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, মরে যাব, তারপরও ওকে বিয়ে করব না। ওইদিকে আমাদের ঘরের টিনের বেড়া কাটা দেখে আশেপাশের লোক আমার মা বাবাকে খবর দিল। তারা এসে দেখে এই কাণ্ড, কিছুই বুঝতে পারছে না। কে করলো, কারা করবে, সেটা চিন্তা করছিল। এদিকে আমি আমার ছোট ভাই নিখোঁজ। সবাই ভাবছে কেউ হয়তো তোর মেয়েকে অপহরণ করেছে, তা না হলে কোথায় যাবে। কেউ বলছে হয়তো আশিকের সাথে ভেগে গেছে। নানান লোক নানান রকমের কথা বলছে। শিপন বাড়িতে ছিল, এসব কথা ওর কানে গিয়েও পৌঁছায়। তৎক্ষণাৎ এসে দেখে এই পরিস্থিতি। যারা শিপনের দিকে আঙ্গুল উঠিয়েছে তারা শিপনকে দেখে চুপ হয়ে গেল। এইদিকে 2 দিন হয়ে গেল, আমি বিয়েতে রাজি হচ্ছি না। 3 দিনের দিন আমার ছোট ভাইয়ের গলায় ছুরি ধরে বলল, শাহেদ, ভালো ভালো রাজি হয়ে যা, নয়তো তোর সামনে তোর ছোট ভাইকে মেরে দেব। কি করব ভেবে পাচ্ছি না। এদিকে ভালোবাসা আর অন্যদিকে ছোট ভাই, কাকে বেছে নেব? আর থাকতে পারছি না। ভালোবাসার জন্য নিজের ভাইকে তো আর হারাতে পারি না। তাই রাজি হয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত না কবুল বলছি ততক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের গলায় ছুরি ধরেছিল। বুকটা ফেটে যাচ্ছে, বোঝাতে পারছি না কাউকে। যাকে পছন্দ করি না তাকেই বিয়ে করতে হচ্ছে। একজন গুন্ডা বদমাশের বউ হব শেষমেশ, এই ছিল আমার কপালে। কাজী এসে বসে আছে সামনে, সব কিছু রেডি করে কবুল বলার জন্য বলল আমাকে। চুপ করে বসে আছি, কবুল বলছি না। চোখ দিয়ে অনর্গল জল পড়ছে। কবুল বলছি না দেখে শাহেদ বলল, কি ব্যাপার, চুপ কেন? বলো কবুল। কি আর করার, বাধ্য হয়ে কবুল বললাম। ছোট ভাইয়ের মুখটার দিকে তাকিয়ে খুব মায়া হচ্ছিল। বেচারা ভয়ে চুপসে গেছে। কাবিননামায় সাইন নেওয়া হলো। কাজীকে বলা হলো আজ দিনের অংশে কাবিননামা রেজিস্ট্রি করে নিয়ে আসতে। সব কিছু কমপ্লিট করে আমাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়ি পৌঁছাতেই সব কিছু জানাজানি হয়ে গেল। পাড়ার প্রতিবেশী সবাই একে একে আমাকে দেখতে আসছে। নববধূর সাজে বসে আছি। ডাকাতি করা গহনা তো আছে, সেগুলো দিয়ে কাঠপুতলির মতো আমাকে সাজিয়ে বসিয়ে রেখেছে। ওর বড় ভাবি আমার পাশেই বসেছিল। আমি শুধু নীরবে দেখে যাচ্ছি। কিছু করার নেই আমার। আমার হাত পা বাঁধা। শাহেদ আসার সময় বলে দিয়েছিল বাড়িতে গিয়ে কোনো চালাকি যেন না করি, তা না হলে আমার ফ্যামিলির ক্ষতি হবে। আকাশে মেঘের ন্যায় মুখে কালো মেঘ জমেছে। হাসি তো দূর, কারোর সাথে কথা বলারও ইচ্ছে হচ্ছে না আমার। জীবনটা যে শেষ হয়ে গেল। একটা দাগি আসামির সাথে সারা জীবন সংসার করতে হবে। সারা জীবন ভুল বললাম। এদের অনেক শত্রু থাকে, কখন কোথায় কার গুলিতে মারা যায় বোঝা বড় দায়। শিপন কি ভাবছে আমাকে নিয়ে? আমাকেও ভুল বুঝছে না তো? হঠাৎ দেখলাম মানুষের ভিড়ে শিপনকে দেখা যাচ্ছে। ওকে দেখে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। শিপন দূর থেকে আমাকে দেখে চলে গেল। আমি জানি ওর খুব কষ্ট হচ্ছে।
ভালোবাসার মানুষটা যখন অন্য কারো হয়ে যায় তখন দুনিয়াটা উল্টাপাল্টা হয়ে যায়। নিজেকে তখন খুব অসহায় মনে হয়। ওর আর আমার ক্ষেত্রেও তাই ঘটল। সেদিন কোনো মতে কেটে গেল। আমাদেরকে বাসর ঘরে দেওয়া হলো না। ভাবি বলল, প্রথম রাত বাসর করতে নেই, যা হবার কালকে হবে। এর মাঝে মাঝে শাহিদ আমাকে এসে দেখে যাচ্ছে। ও খুব খুশি আমাকে নিজের করে পেয়ে। ওর অন্তরাত্মার বিশ্বাস খুব অটল। ওর বিশ্বাস ভালোবাসা দিয়ে আমাকে জয় করবে। তার পরের দিন খুব ধুমধাম করে অনুষ্ঠান হলো। খুব সুন্দর করে বাসর ঘর সাজানো হলো। ভারী ভারী গহনা পরে বধূ সেজে বসে আছি বাসর ঘরে। ওর ভাবি আমাকে বলল, দেখো বোন, মেয়েদের জীবনে বিয়ের পর আর কোনো ইচ্ছে অনিচ্ছা থাকে না। স্বামীর সংসার এটাই মেয়েদের সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস। স্বামী যেমনই হোক তাকে আপন করে নেওয়াটাই শ্রেয়। মানুষের অনেক চাওয়া পাওয়া থাকে, সবার সব কিছু পূরণ হয় না। আমিও তোমার মতো একজনকে ভালোবেসেছি, কিন্তু পরিবারের কারণে আজ আমাকে অন্য আরেকজনের সংসার করতে হচ্ছে। পৃথিবীতে মেয়েদের ইচ্ছের কোনো দাম নেই। আমি জানি তোমার বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি, কিন্তু তারপরও বলবো, নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। ওনার উপদেশগুলো আমার শরীরে কাটার মতো বিঁধছে। তারপরও নিজেকে স্বাভাবিক করে বললাম, কি করে মেনে নেব বলতে পারবেন ভাবি? এত সহজে কি পরকে আপন করা যায়? যাকে নিয়ে এত স্বপ্ন দেখলাম, আশায় ঘর বাঁধলাম, তাকে ছেড়ে অন্য কারোর সংসার কিভাবে করব? যাকে কিনা আমি কোনোদিন প্রত্যাশাই করিনি। সারা জীবন তার সাথে থাকতে হবে ভাবতেই বুকের ভেতরটা কেমন জানি করছে। ও তো একটা অমানুষ, ভালোবাসা কি বুঝবে? একজন ডাকাতের বউ হয়ে সারা জীবন কাটাতে পারবো না। ভাবি একটু মুচকি হেসে বলল, এটা তোমার ভুল ধারণা। শাহেদ যতই খারাপ হোক সেটা বাহিরে, ঘরে এবং কি এলাকায় কখনো কারোর সাথে ঝামেলা করে না। মানছি শাহেদ একটা ডাকাত, কিন্তু ও তোমাকে অনেক ভালোবাসে। ভালো যদি না বাসতো তাহলে তুমি আজ এই বাড়ির বউ হতে পারতে না। ইউজ করে ছেড়ে দিত। 4 দিন তোমাকে অপহরণ করেছে। বলো তো, এখন পর্যন্ত তোমার হাত ছুঁয়ে দেখেছে? মানুষ হিসেবে এতটা খারাপ নাও। একবার ভেবে দেখো আমার কথাগুলো। আশা করি রাখবে। এই বলে ভাবি চলে গেল। এটা সত্যি, শায়দ এখন পর্যন্ত আমার হাতটা ছুঁয়ে দেখেনি। ভাবির কথাগুলো ভাবতে লাগলাম। হঠাৎ কেউ ঘরে প্রবেশ করছে। দেখলাম শায়দ ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিচ্ছে। মনের ভেতরটা ভয়ে কেঁপে উঠছে। জানি না কি করবে এখন। এক নজর দেখেই বুঝতে পারলাম ওর চোখ দুটো লাল লাল হয়ে গেছে। দেখে মনে হচ্ছে নেশা করেছে। আসলে তা না, 4 দিন ও ভালো করে ঘুমায়নি, আমাকে পাহারা দিয়েছে, তাই চোখ লাল লাল হয়ে আছে। ধীরে ধীরে আমার দিকে এগোতে থাকে। আমার কিন্তু ভয় হচ্ছে। জোর করে কিছু করবে না তো? যদি মুখ চেপে ধরে তাহলে কি করব? এখান থেকে উঠে পালাবো? নানান রকমের দুশ্চিন্তা হচ্ছিল আমার। আমার ধারণাকে উল্টে দিয়ে শায়দ আমার সামনে এসে বসল। কিছুক্ষণ নীরব থেকে বলল, দেখো, তোমার সাথে আমি যা করেছি মানছি, সেটা অন্যায়। তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। অন্য ছেলেদের মতো আমি কথা সাজিয়ে বলতে পারি না। আমার জায়গায় অন্য ছেলে হলে তোমাকে মিষ্টি মিষ্টি কথা শোনাতো, তোমার মান অভিমান ভাঙাতো। আমার ধারায় এসব সম্ভব না। যেটা সত্যি সেটাই বলতে পছন্দ করি। সত্যি মিথ্যা বানিয়ে কারোর মন জেতা, এগুলো আমি করতে পারবো না। শায়লা, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তোমাকে হারানোর ভয়ে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। তোমাকে ছাড়া আমার একটা মুহূর্ত ভালো লাগে না। শিপনের মুখে যখন জানতে পারলাম তোমরা একে অপরকে ভালোবাসো, তখন আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না। এই জীবনে ভালোবাসা কী জিনিস আমি পাইনি। মা সে আগেই মারা গেছে। বাবা সব সময় নিজের কাজকর্ম নিয়ে থাকতো। আমরা কি করছি কি না করছি সেদিকে কোনো খেয়ালই ছিল না বাবার। আমি জানি আমি খারাপ কাজ করি, সবাই আমাকে খারাপ ভাবে। একটা কথা বলতে পারো,
কার জন্য ভালো হয়ে থাকবো? আমার যে কেউ নেই ভালোবাসার মতো। অনেক ইচ্ছে হয় আমাকেও কেউ ভালোবাসুক, আমিও কাউকে ভালোবেসে বাঁচব। কেউ নেই, সম্পূর্ণ একা আমি। হঠাৎ তোমাকে ভালোবাসতে শুরু করি, তোমার মাঝে আমার দুনিয়া দেখি। তাই তোমাকে ছাড়তে পারলাম না, জোরপূর্বক তোমাকে বিয়ে করি। ওর কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগলো। ওর উপরে যা অভিযোগ ছিল সব এক নিমেষে শেষ হয়ে গেল। সত্যি মানুষটা কত অসহায়। আমরা শুধু ওর বাহিরের রূপটাই দেখি। ভাবনায় ছেদ পড়ল শাহেদের কথায়। শাহেদ বলল, আজ আমাদের বাসর রাত। জানি তুমি আমাকে ঘৃণা করো, আমি তোমাকে জোর করব না।